বাংলার মাটিটাকে মমতা ব্যানার্জি যেভাবে চেনেন বা তৃণমূল যেভাবে চিনেছে, এটা বাইরের থেকে লোক এনে ভাড়াটে সৈন্য দিয়ে আমার মনে হয় না এই যুদ্ধ জয় করা যাবে। শূন্যে যাবে কিনা বলতে পারি না। বামেদের ক্ষেত্রে তো আমি এখনো কোনো আসন দেখছি না যেটা বামেরা জিততে পারেন। আপনাদের দেশের ইউনিয়ন পরিষদের মতো আমাদের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের বেশিরভাগ পঞ্চায়েতই তৃণমূলের দখলে। যেহেতু বিজেপি বিরোধী প্রধান শক্তি তৃণমূল, তাই তৃণমূলকেই ভোট দেবে বলে আমার মনে হয়। বিজেপি যেমন বলছে বিদেশ থেকে লোক এসে আসামের ভোটার লিস্টে নাম তুলেছে, তেমনি বিরোধীরা বলছে অন্য রাজ্য থেকে প্রচুর পরিমাণে লোকজন এসে আসামে এবার ভোট দিয়েছেন। চর্চা ডিকোডে স্বাগত। ভারতের 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের গুরুত্ব কী? এই নির্বাচন ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, বা বর্তমানে যে অবস্থা চলছে সেখানেই বা কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে, এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কলকাতা থেকে কলকাতার জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ চক্রবর্তী। আপনারা ইতিমধ্যেই চর্চার ওয়েবসাইটে তরুণ চক্রবর্তীর লেখার সঙ্গে পরিচিত। আজকে তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। তরুণ চক্রবর্তী, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনাকে প্রথমে যে জিনিসটা জানতে চাইব সেটা, ভারতের যে 4টি রাজ্যে নির্বাচন হচ্ছে, পাশাপাশি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এর মধ্যে তো গতকাল 3টে রাজ্যে 2টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হয়ে গেছে। এখন এই নির্বাচনটা সামগ্রিক ভারতের প্রেক্ষিতে কতটুকু গুরুত্বপূর্ণ? এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ভারতের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের মধ্যে যদি আমরা দেখি, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য বাংলাদেশ সীমান্তবর্তী আসামে গতকালকেই ভোট হয়ে গেছে। রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে বিজেপি কখনো আসতেই পারেনি। ভারতের শাসক দল বিজেপি পশ্চিমবঙ্গে কখনো শাসন ক্ষমতা পায়নি। পশ্চিমবঙ্গে ভোট রয়েছে 2 দফায়, 23 এবং 29। তারপরে রয়েছে দক্ষিণ ভারতে, ভারতবর্ষে কেন পৃথিবীতেই প্রথম কমিউনিস্ট পার্টির নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় কেরালা, যেটা এখন নাম হয়েছে কেরালা। সেখানে নির্বাচন হয়ে গিয়েছে গতকাল। নির্বাচন রয়েছে তামিলনাড়ুতে, দক্ষিণ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ু। তারপরে রয়েছে ছোট্ট একটা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোট। এর মধ্যে কেরালা, আসাম এবং পুদুচেরির ভোট হয়ে গিয়েছে গতকালকে। এখন বাকি রয়েছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোট। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমার চোখে 2টি কারণে এটা নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে দিল্লিতে একটি সংখ্যালঘু সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে। গত লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে রয়েছে। সেই সঙ্গে আরো একটা বিষয় হচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা এতকাল উচ্চ প্রশংসিত ছিল, এবার সবচাইতে বেশি চ্যালেঞ্জের মুখে। ভারতের নির্বাচন কমিশন নিয়ে স্বাধীনতার পরে এখনো পর্যন্ত এত প্রশ্ন কখনো ওঠেনি। বরং সব দলই, বিজিত এবং বিজয়ী 2 দলই চিরকাল নির্বাচন কমিশনকে প্রশংসাই করেছে। নির্বাচন কমিশনের চোখ রাঙানি সব দল নত মস্তকে মেনে নিয়েছেন। কিন্তু এবারের নির্বাচনে নির্বাচন কমিশনও কিন্তু একটা পক্ষের মতো হয়ে দাঁড়িয়েছে। তাদেরও হার জিত, ভারতের গণতান্ত্রিক যে পদ্ধতি, যেটার জন্য সাধারণ ভারতবাসী গর্ববোধ করেন, সেটাও কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে এবার এসে দাঁড়িয়েছে। আগে কখনো এটা দেখিনি। সেই দিক থেকে দেখতে গেলে এক তো বিজেপির শক্তি পরীক্ষা, আর 2 হচ্ছে নির্বাচন কমিশনেরও একটা গ্রহণযোগ্যতার প্রশ্ন এবারে নির্বাচনে রয়েছে বলে আমি মনে করি। তো এই যে 4 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এর মধ্যে একমাত্র আসাম রাজ্যে বিজেপি সরাসরি ক্ষমতায় আছে, এবং এই রাজ্যে গতকাল আপনি যেমনটি বললেন, গতকাল নির্বাচন হয়েছে এবং আমরা যতটুকু দেখেছি যে প্রায় 85% উপরে ভোট পড়েছে। তো এই যে বাংলাদেশের প্রতিবেশী একটি ভারতীয় রাজ্যে 85% উপরে
ভোট পড়লো, মানে মানুষ ঢেলে, মানে বিপুল উৎসাহ সঙ্গে সঙ্গে প্রায় মানে বিপুল সংখ্যক বলা যায়, 85% মানে তো বিপুলই। তো এই যে ভোট দিলেন, এটা কি কোনো পরিবর্তন বা অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে? দেখুন, আসামের ইতিহাসে এত বেশি ভোট কখনো দেয়নি। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে একটু বেশি ভোট পড়ার প্রবণতা আছে, কিন্তু আসামে গতকাল যেটা হয়েছে রেকর্ড, 85%-এর বেশি মানুষ ভোট দিয়েছেন। অ্যাকচুয়াল পার্সেন্টেজটা আমরা এখনো জানি না, পোস্টাল ব্যালট ফ্যালট সব যোগ করে আরো হয়তো একটু পার্সেন্টেজ বাড়তেও পারে। দেখুন, একটা তো হচ্ছে বেশি ভোট পড়লে সাধারণভাবে ধরে নেওয়া হয় প্রতিষ্ঠান বিরোধী হওয়া। আসামে বিজেপি 10 বছর ধরে ক্ষমতায় আছে। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনিও 5 বছর ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। সেই প্রতিষ্ঠান বিরোধী হওয়া নাকি এবারের নির্বাচনে, যেমন ভোটের প্রচারে বিজেপির প্রধান ইস্যু ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী, তেমনি নির্বাচনের আগ মুহূর্তে বিরোধীরা অভিযোগ করেন, তারা কিছু সাক্ষ্য প্রমাণও পেশ করেন যে বহিরাগত মানে অন্য রাজ্যে, বিজেপি যেমন বলছে বিদেশ থেকে লোক এসে আসামের ভোটার লিস্টে নাম তুলেছে, তেমনি বিরোধীরা বলছে অন্য রাজ্য থেকে প্রচুর পরিমাণে লোকজন এসে আসামে এবার ভোট দিয়েছেন, কেউ কেউ ধরা পড়েছেন একাধিক সচিত্র পরিচয়পত্র সহ। ফলে এই যে বাড়তি ভোট, এটা কি ফেক ভোট নাকি জেনুইন আসামের ভোটাররা ভোট দিয়েছেন, সেটা বলাটা এক্ষুনি খুব মুশকিল। এটা নিয়ে পলিটিশিয়ানরাও কিছুটা দ্বন্দ্বে আছে। সেটা বাদ দিলে এবারের নির্বাচনে আমার মনে হয়েছে আসামের দুই পক্ষেরই বেশ শক্ত কিছু দাবি দেওয়া রয়েছে, যেটার কারণে অ্যাডভান্টেজ রয়েছে এই বলবো। প্রথমে যদি শাসক দলের বা শাসক জোটের কথা বলি, হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে শুধু নর্থ ইস্ট ইন্ডিয়া নয়, গোটা দেশেই একজন ড্যাসি পুষি নেতা বা করিতকর্মা নেতা বলতে আমরা যা বুঝি সেই রকম ধরনের লোক। এবং তিনি জানেন আসামের 60%-এরও বেশি মানুষ হিন্দু সম্প্রদায়ের, তাই তিনি হিন্দুত্বের প্রচারটা বেশি করে করেছেন। হিন্দুত্বের নতুন যে শব্দটা আমরা এখন শুনতে পাই সনাতনী, সনাতনীদের পক্ষে কথা বলেছেন। তার ব্যক্তিগত একটা ক্যারিশমা অবশ্যই রয়েছে, কারণ তিনি কংগ্রেসেরও 2014 সালের আগে কংগ্রেসেরও নাম্বার 2 ছিলেন। সে কংগ্রেস থেকে উনি বিজেপিতে এসে মুখ্যমন্ত্রীও হয়েছেন। তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ থাকলে তিনি একটা হেভি ওয়েট নেতা গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য তো বটেই। এবার বিরোধীদের পক্ষে যাওয়ার আগে আরো একটা বিষয় রয়েছে। ভারতবর্ষের রাজনীতিতে আপনি খুব ভালো করে জানেন, একটা দেয়া নেয়ার সম্পর্ক থাকে ভোটারদের, পাইয়ে দেওয়ার একটা বা ভাতার একটা রাজনীতি হয়। হিমন্ত বিশ্ব শর্মা যখন পশ্চিমবঙ্গে, আমি জানি লক্ষ্মীর ভান্ডার মহিলারা 1,500 রুপি করে প্রতি মাসে পান। 1,500 রুপি একজন গ্রামীণ মহিলার কাছে অনেক টাকা, বিনা কারণে পান। তিনি আসামেও 1200 রুপি করে দেওয়া হয়, সঙ্গে আরো আর্থিক সুবিধা 10,000 রুপি এককালীন, ভালো কাজ করলে 25,000 রুপি দেওয়া হয়। এই দান ধ্যানের রাজনীতিতে হিমন্তর দিকে, বিজেপির দিকে একটা বড় কি বলবো, বড় দিক, তাদের একটা ভরসার জায়গা। আর আসামের তো আসামের যেটা বিজেপি, সেই বিজেপিটা আসলে কংগ্রেস ছুট বিজেপি। হিমন্ত নিজে কংগ্রেসে ছিলেন, তার মন্ত্রিসভার সদস্যরা বিধানসভা ভোটের কিছুদিন আগেও কিছু দল বদলু বিজেপিতে গিয়ে হাজির হয়েছে। মানে বিজেপিটাই এখন হচ্ছে কংগ্রেসীদেরই একটা দল বলা যেতে পারে। অন্যদিকে বিরোধীদের সামনে বড় সুযোগ হচ্ছে আসামের রাজনীতিতে। আমরা জানি সাধারণত দুটো উপত্যকায় ভাগ করি, বরাক এবং ব্রহ্মপুত্র, কিন্তু আরো একটা ভাগ আছে আপার আসাম, মানে উজান আসাম, নিমনি আসাম এবং বরাক উপত্যকা। সেই উজান আসামে সাধারণত দেখা গেছে মুখ্যমন্ত্রীরা উজান আসাম থেকে হয়, হেমন্ত ব্যতিক্রম। তো উজান আসাম থেকে গৌরব গগৈ দাঁড়িয়েছেন, তার বাবা কংগ্রেসের 15 বছর টানা মুখ্যমন্ত্রী ছিলেন, এই বিজেপি এসে তার বাবাকে হারিয়েই, এবং তিনি অহম কমিউনিটির। এই গৌরব গত লোকসভা ভোটে জয়লাভ করেছিলেন বিপুল মার্জিনে, তার এলাকার 9টা বিধানসভায় তিনি লিড দিয়েছিলেন। গতবার বিরোধীরা মাত্র 3টে আসন পেয়েছিল আপার আসামে, সেই আপার আসাম থেকে গৌরবী লিড দিয়েছেন 2024-এ। 21-এ
3টি পেলেও 24-এ অন্তত 12টা আসনে লিড পেয়েছে, এবং গৌরব গগৈও একটা ফিগার হয়ে দাঁড়িয়েছে। আর একটা জিনিস, আসামের সংখ্যালঘু ভোট প্রায় 40%। এই ভোটটার বেশি অংশই অ্যান্টি বিজেপি বলে ধরে নেওয়া যায়। সেই দিক থেকে বিরোধীরাও দারুণ ফাইট দিচ্ছে। কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন উঠে গেছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। সেই নিরপেক্ষতা কতখানি, ইভিএম এ কি হবে না হবে, মানুষ কি চাইছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর অলরেডি বন্দী হয়ে এখন স্ট্রং রুম গুলোতে রাখা আছে। 4 তারিখে সারা দেশের আর 5 রাজ্যের 4 রাজ্য এক কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে 4 তারিখে খোলা হবে। সেদিন কি আমরা জানতে পারবো। এইটা বলা যায় খুব দৃঢ়তার সঙ্গে এবার আসামে হাড্ডাহাড্ডি লড়াই। তো আসামে তো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তো তার পাশাপাশি আপনি যে রাজ্যে আছেন পশ্চিমবঙ্গেও 2 দফায় নির্বাচন হবে বলে আমরা জানি, এবং পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ হলে তারপরে গিয়ে নিয়ে ভোট গণনা। আর পশ্চিমবঙ্গে কেমন লড়াই হচ্ছে? পশ্চিমবঙ্গেও কি হাড্ডাহাড্ডি লড়াই এর আভাস পাওয়া যাচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, মমতা ব্যানার্জি পরীক্ষিত নেত্রী। পশ্চিমবঙ্গে যেমন আসামে আমি বললাম, হিমন্ত বিশ্ব শর্মার বিকল্প হিসেবে গৌরব গগৈ খুব ভালোভাবে উঠে এসছেন। তিনি জাতীয় সংসদের উপদলনেতা, রাহুল গান্ধীর ডেপুটি। আসামে আরো একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে জেএনইউ-এর একটা বড় সমর্থন বিরোধীরা পাচ্ছেন। ওই জুবিন গার্গের মৃত্যুর পর গুয়াহাটি সেন্ট্রালে তো দাঁড়িয়েছেন 27 বছরই বিলেত ফেরত একটি মেয়ে, ফলে জেএনইউ-এর সমর্থন রাখাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত তেমন কোনো দাগ বিজেপি কাটতে পেরেছে বলে আমার চোখে পড়ে। আবার বরং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নামে প্রত্যেক মহিলাকে, প্রত্যেক নারীর জন্য মাসে 1500 রুপি ব্যবস্থা করেছে। এই রুপিটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, কোনো নেতার হাত ধরতে হয়। নাম্বার 1। অতি সম্প্রতি উনি শুরু করেছেন যুব সাথী বলে একটি প্রকল্প, যেখানে বেকার ছেলে মেয়েরা মাসে, মাধ্যমিক পাশ করা যে কোনো ছেলে মেয়ে 21 বছর বয়স হলেই মাসে 1500 রুপি করে পাবে। এর পাশাপাশি রয়েছে মমতা ব্যানার্জির রাজনৈতিক প্রজ্ঞা, দীর্ঘদিন রাজ্য শাসনের অভিজ্ঞতা, এবং একদম তৃণমূল স্তরে যে আমাদের স্বশাসিত পরিষদগুলো আছে, আপনি ভালোই জানেন, পঞ্চায়েত, আপনাদের দেশের ইউনিয়ন পরিষদের মতো আমাদের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের বেশিরভাগ পঞ্চায়েতই তৃণমূলের দখলে, এবং এখানেও একটা মুসলিম ভোট বড় ফ্যাক্টর। বিরোধীরা চেষ্টা করছেন সেই মুসলিম ভোট ভাগ করাতে। কিন্তু আমার অভিজ্ঞতা আমি দেখেছি, সংখ্যালঘুরা সবসময় কোন মৌলবাদী শক্তি বা তথাকথিত সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে একজোট হয়ে ভোট দেয়। তাই এক্ষেত্রে আমার ধারণা একজোট হয়েই তারা, যেহেতু বিজেপি বিরোধী প্রধান শক্তি তৃণমূল, তাই তৃণমূলকেই ভোট দেবে বলে আমার মনে হয়। সেই সঙ্গে রয়েছে মমতা ব্যানার্জির রাজনৈতিক পরিশ্রম, তার জনপ্রিয়তা। ভারতবর্ষে এই মুহূর্তে যারা রাজনীতি করেন, যারা সক্রিয় রাজনীতিতে খুব দাপটের সঙ্গে আছেন, তাদের মধ্যে মমতা ব্যানার্জি একমাত্র সেলফ মেড নেত্রী। তিনি নিজেকে নিজে তৈরি করেছেন। তিনি কারো পৈতৃক সূত্রে বা দলীয় সূত্রে ক্ষমতা পাননি। তিনি নিজে কংগ্রেস ভেঙে নিজে দল করে সরকার বানিয়েছেন। তাই তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি, এবং সেই কারণে সেই জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি বলেন পশ্চিমবঙ্গের 294টি আসনে তিনি নিজেই প্রার্থীতা থাকলেও তিনি নিজেই প্রার্থী। যদিও গতবার তিনি নিজে 2021 সালে, এখন যিনি বিরোধী দলনেতা, একসময় মমতার ডানার ছিলেন, শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছিলেন। এবারও শুভেন্দুর সঙ্গে তার লড়াই চলছে তার কাস্তালুক ভবানীপুরে, এবং নন্দীগ্রামে অন্য একজন তৃণমূল প্রার্থী রয়েছেন। এবার আর নন্দীগ্রামে মমতা দাঁড়াননি। তারপরে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রচার করছেন, অমিত শাহ করছেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, মন্ত্রীরা আসছেন, অন্য রাজ্য থেকে প্রচুর কর্মী নেতা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসে তারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছেন। প্রচুর অর্থ
খরচ হচ্ছে, নির্বাচনে অতীতের সমস্ত রেকর্ড বোধহয় ভেঙে যাবে। তারপরেও বলছি, এই বাংলার মাটিটাকে মমতা ব্যানার্জি যেভাবে চেনেন বা তৃণমূল যেভাবে চিনেছে, এটা বাইরের থেকে লোক এনে ভাড়াটে সৈন্য দিয়ে আমার মনে হয় না এই যুদ্ধ জয় করা যাবে। আমার সেটাই মনে হচ্ছে। তবে এই এই শেষ পর্যন্ত তাহলে এটাই দাঁড়াচ্ছে যে লড়াইটা, ভোটের লড়াইটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেই সীমিত থাকছে। তাহলে এক্ষেত্রে কি কংগ্রেস বা বামরা আগের মতোই আবার সেই শূন্যতে পর্যবসিত হতে চলেছে? শূন্যে যাবে কিনা বলতে পারি না। বামেদের ক্ষেত্রে তো আমি এখনো কোনো আসন দেখছি না যেটা বামেরা জিততে পারেন। এক নৌসাদ সিদ্দিকীর যে আইএসএফ আছে সেটা বাদ দিলে কংগ্রেস, আপনি জানেন পশ্চিমবঙ্গের বরকাত গনি খান চৌধুরী খুবই জনপ্রিয় ছিলেন এক সময়। তিনি ভারত সরকারের রেলমন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গেরও মন্ত্রী ছিলেন। তো তার একটা ইমেজ মালদা রাজ্যে আছে। মালদাতে বরকাত গনি খান চৌধুরীর ভাগ্নি, তিনি আত্মীয়া, তিনি মৌসব বেনজির নূর, তিনি রিসেন্টলি তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরে এসেছেন। এবং গনি খান চৌধুরীর ভাই, তিনি কিছুদিন আগে, জাস্ট 2-3 দিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাই মালদাতে গনি খানের সেন্টিমেন্টে কংগ্রেস কিছু ভালো ফল করতে পারে। এক সময় জাতীয় সংসদে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, তিনি এবার বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন। তিনি জিতবেন বলে আমার এখনো মনে হচ্ছে না। কারণটাও খুব স্পষ্ট। আমি আগেই বলেছি, সংখ্যালঘুর ভোট একদিকেই যাবে, বেশিরভাগ ভোট। সেই কারণে যেহেতু কংগ্রেস পশ্চিমবঙ্গে তেমন সাড়া ফেলতে পারবে না, বা বামেরাও তেমন বড় শক্তি নয় যে বিজেপিকে হারাতে পারবে, তাই ভোটটা আমার ধারণা কনসেন্ট্রেট করবে তৃণমূলের দিকেই। এক সময় যেই অধীর চৌধুরীর ভরসায় প্রণব মুখোপাধ্যায়ের মতো রাজনীতিবিদ জাতীয় সংসদের সরাসরি নির্বাচনে নির্বাচিত হতেন, সেই অধীর চৌধুরী নিজের খাস তালুকে, নিজের কি বলবো, বিধানসভা তো আরো মাইক্রো জায়গা, আরো ছোট জায়গা, সেখানেও এবার খুব অঘটন না ঘটলে দ্বিতীয় বা তৃতীয় স্থানের জন্য লড়াই করছেন বলে আমার এখনো মনে হচ্ছে। হ্যাঁ, বামেরা কিছু ভোট পেয়ে হয়তো তৃণমূলের সুবিধা করে দিতে পারে। এর বেশি আমি এখনো পর্যন্ত সেই অবস্থা দেখিনি। নির্বাচনের আরো কিছুদিন বাকি আছে, দেখা যাক। বরং বামেদের জন্য একটা দুঃসংবাদ ওয়েট করছে, কেরালামেও তারা এবার ক্ষমতা হারাতে চলছে বলে বিভিন্ন জরিপ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষকরা অনেকটাই নিশ্চিন্ত যে কেরালামে ইউডিএফ কংগ্রেসের জন্য খুব ভালো সংবাদ অপেক্ষা করছে। এটা বাদ দিলে মানে আর নতুন কিছু তো আমি দেখছি না। ধন্যবাদ তরুণ চক্রবর্তী, চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন চর্চা ডিকোডে এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন।